রিদওয়ান যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমিও সারপ্রাইজড। ইভেন ড্রেসিং রুমে যে কান্নাকাটি করেছে, আমার কাছে সরি বলেছে, অন্যান্য কোচিং স্টাফদেরকে সরি বলেছে। ইভেন সে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে। আর্জেন্টিনার কোচের সঙ্গে কথা বলেছি, তাদের কিছু প্লেয়ার তাদের যে একাডেমি তার বাইরের থেকে নিয়ে আসছে। ইব্রাহিম হচ্ছে বাংলাদেশের বেস্ট পারফর্ম করেছে, মানে 2 ম্যাচ মিলিয়ে সবাই বলছে, ফ্যানরা বলছে। আপনি মানে এটার সাথে একমত কি দ্বিমত? হ্যাঁ, ডেফিনেটলি সে তো খুবই ভালো পারফরমেন্স করেছে, সবাই দেখেছে এটা। লাতিন বাংলা টুর্নামেন্টে বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে 2টা ম্যাচে। বাংলাদেশ একটাতে হেরেছে, একটাতে ড্র করেছে আর্জেন্টিনার সঙ্গে। তো ম্যাচ নিয়ে আসলে অনেক বিতর্ক, অনেক সমালোচনা, অনেক ঘটনাই আসলে আমরা দেখেছি। দলের কোচ ইমরুল হাসানের সঙ্গে আমরা একটু কথা বলবো একেবারে শেষ সময়। আসলে ইমরুল ভাই, কালকে যে যদি একদম শেষ সময়ের যে ঘটনাগুলো আমরা দেখলাম, স্পেশালি আমি যদি বলি যে আপনাদের রেদওয়ান 3 নম্বর জার্সি, সে যে ঘটনাটা ঘটালো, ওইখানে আসলে কি মানে কাহিনীটা কি ছিল? আমরা তো শুধু দেখলাম যে মানে বিষয়টা আসলে জানি না হয়েছিল কি। অ্যাকচুয়ালি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা কেউই এমন একটা ঘটনাকে চাই না, এক্সপেক্ট করি না এবং কখনো করি না। আর এটা ফুটবলের আমরা দেখেছি অনেক সময় এমন ঘটনা ঘটতে, বাট আমার একটা প্লেয়ার করবে বা আমার দলের একটা প্লেয়ার এটার সাথে যুক্ত থাকবে, সেটা আমি কোনোভাবে যে কোচ হিসেবে আমি অ্যাকসেপ্ট করব না। ঘটনাটা ঘটেছে, আগে পিছে কী হয়েছে সেটা পরের বিষয়, সেটা আমাদের জানার বিষয় না। কিন্তু সে যেটা করেছে ডেফিনেটলি সেটা খেলোয়াড় সুযোগ আচরণ, এটা আমরা কোনোভাবেই কোচ হিসেবে বা আমরা যারা স্পেক্টেটর আছে আমরা মেনে নিতে পারি না। সো সে যেটা করার পরে সে ভীষণ অনুতপ্ত হয়েছে। ইভেন ড্রেসিং রুমে যে কান্নাকাটি করেছে, আমার কাছে সরি বলেছে, অন্যান্য কোচিং স্টাফদেরকে সরি বলেছে। ইভেন সে আর্জেন্টিনার যে কোচ এবং প্লেয়ার তাদেরকেও সরি বলেছে। আমি নিজে উপযাচক হয়ে আর্জেন্টিনার কোচের কাছে গেছি, তার ড্রেসিং আপনি নিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার প্লেয়ার এবং কোচের কাছে? হ্যাঁ, নিয়ে গিয়েছি। তো তারা কোচ যেটা সে ভীষণ পজিটিভলি এটা রিসিভ করেছে, বলেছে না এটা ফুটবলের একটা পার্ট, খেলার মাঠে এটা ঘটতেই পারে, হয়ে গেছে, সো এটা ওইখানে শেষ। এটাকে নিয়ে আমরাও কিছু মনে করি না, আমাদের প্লেয়ারও যা যা করছে তোমরা কিছু মনে রেখো না। আমাদের কাছেও খারাপ লাগছিল যে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের ফুটবলের কারণে সম্পর্কটা একেবারে অন্য লেভেলে। সেইখানে আর্জেন্টিনা আমাদের একটা আমন্ত্রিত টুর্নামেন্টে এসে এই ধরনের ঘটনা। নিশ্চয়ই আপনারা পরে রেদওয়ানকে কিছু বলেছিলেন কিনা এটা নিয়ে? আর না, ডেফিনেটলি রেদওয়ানকে তো আমি বলেছি পার্সোনালি, এবং আসলে সত্য কথা বলতে যে আমার দলে যত প্লেয়ার আছে সবাই ভালো, কিন্তু রেদওয়ান একটু বেশি ভালো ছেলে। সে স্টুডেন্ট হিসেবে ভালো, ভীষণ মানে একদম ধার্মিক টাইপের একটা ছেলে, নামাজ কালাম পড়ে বা অন্যান্য সব গুণাবলী তার মধ্যে আছে এবং ভালো লিডারশিপ আছে। রেদওয়ান যে এমন একটা ঘটনা ঘটাবে এটা আমিও সারপ্রাইজড। মানে আমি নিজেও খুব অবাক হয়েছি যে তার মতো ছেলে দ্বারা এটা হওয়া সম্ভব না বা কথা না আর কি। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমরা দেখলাম যে আগের দিন হচ্ছে আমাদের ঈশান মালিক বেশ ভালো খেলেছিল, পরের ম্যাচে তাকে আমরা দেখতে পেলাম না। কোনো প্রবলেম ছিল কিনা? ঈশানের একটু ইনজুরি ছিল, ওর একটু ইনজুরি আছে, ও লম্বা একটা জার্নি করে আসছে। আর আপনারা দেখছেন যে আমার ঈশানের নিয়ে প্ল্যান ছিল যে আমরা সেকেন্ড হাফে ওকে যদিও কিছুক্ষণ খেলতে পারে, আমি কথা বলেছিলাম, তো আমাকে বলছে যে কোচ 15-20 মিনিটস হলে আমি ট্রাই করে দেখতে পারি। তো ম্যাচটা এমন শুরু হয়েছে, মানে ফুটবলের বাইরে আর্জেন্টিনার প্লেয়াররা অনেক বেশি ট্যাকেল করছে, যে ম্যাচটা আসলে বেশি টাফ বলে কি ওর এইজও কম। আমরা আসলে ওকে সিকিউর করতে চেয়েছি যে 15 বছরের একটা ছেলে 20 বছরের প্লেয়ারদের সঙ্গে এমন একটা রাফ অ্যান্ড টাফ গেমের মধ্যে নামানোটা কতটা ইয়ে। আর সর্বশেষ বিষয় যেটা হয়েছে যে তারপর লাস্টে তার সঙ্গে আমি কথা বলেছিলাম, সে বলেছে যে তাকে একটু দিলে ভালো হয় আর কি এটা। আচ্ছা ভাই, আরেকটা কথা আমরা জানতে চাই, সেটা হচ্ছে প্লেয়ার তো আসলে প্রবাসী যারা আছে তাদেরকে মানুষ আগে থেকেই চিনে। তাদের বাইরে গিয়ে মানে ক্যাসপার, বিতোষক কিংবা হচ্ছে ইব্রাহিমদের বাইরে গিয়ে যদি আরও কয়েকজন প্লেয়ারের নাম আমি আপনাকে বলতে পারি, মানে এই টুর্নামেন্টে আপনার কাছে কারা ফোকাস পেয়েছে? না, ডেফিনেটলি আমি ক্যাসপার, ইব্রাহিম, বিতোষক এবং ঈশানকে নিয়ে প্রথম কাজ করা এটা আমার সঙ্গে তার আগে কারোর সঙ্গে পরিচয় ছিল না, ইভেন কোনো ধরনের পরিচয় ছিল না। অন্য যারা ছিল, অন্য যে 19 জন প্লেয়ার ছিল, তারা তো প্রত্যেকেই আমি তাদের সঙ্গে অনেক দিন থেকে আছি এবং এখানে ম্যাক্সিমামই বিকেএসপির প্লেয়ার, তাদের সঙ্গে আমি 3-4 বছর ধরে আছি। সো আমি সবাইকে চিনি, সবার পারফরমেন্স সম্পর্কে আমার একটা ধারণা আছে এবং তারা সাফ এবং এফসি কোয়ালিফাই দুটাতেই ভালো পারফর্ম করে আসছে। সো সেখান থেকে যদি বলি তারা রাইট ট্র্যাকে ছিল, ভালো পারফরমেন্স করেছে, বিশেষ করে মানিক, কামাল, একরামুল, ইভেন রিদওয়ান। আমরা লাস্ট ম্যাচে দেখেছি আমাদের মাসুদ রানা খুবই ভালো একটা গোল করেছে এবং সে খুবই ইম্প্যাক্ট করেছে। আমাদের টিমে রিফাত খুব ভালো করেছে, আজম ভালো করেছে, গোলকিপার আলিফ ডেফিনেটলি অনেকগুলো ভালো সেভ করেছে। যারাই যতটুকু সময় সুযোগ পেয়েছে সবাই ভালো করেছে। মানিক ভালো করেছে, তারপর আপনার আরিফ ভালো করেছে।
ওভারঅল সবাই সবাই চেষ্টা করেছে যার যার সুযোগটাকে কাজে লাগাতে আর কি। আচ্ছা, ইব্রাহিমকে নিয়ে মানে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে সবাই বলছে যে ইব্রাহিম হচ্ছে বাংলাদেশের বেস্ট পারফর্ম করেছে, মানে 2 ম্যাচ মিলিয়ে সবাই বলছে, ফ্যানরা বলছে। আপনি মানে এটার সাথে একমত কি দ্বিমত কি? হ্যাঁ, ডেফিনেটলি সে তো খুবই ভালো পারফরমেন্স করেছে, সবাই দেখেছে। এটা তো আসলে ভালো যে খেলবে সেটা ওপেন, সবাই দেখতে পায়। ডেফিনেটলি সে ভালো করেছে, কিন্তু তার অনেক ডেভেলপমেন্টের জায়গা আছে। আমি তার সঙ্গে কথা বলেছি, আমরা 1-to-1 বসেছি। আমি তাকে বলেছি যে তার আরও কোন কোন জায়গাগুলোতে ডেভেলপ করলে সে দ্রুত আরও ভালো জায়গায় পৌঁছাতে পারবে, এবং সেও অনেক ইয়াং, অনলি 16। সো তার তো ইব্রাহিমের বয়স 16। হ্যাঁ, অনলি 16। সো তার অনেক সুযোগ আছে। ফিজিক্যালি দেখে মনে হয় যে অনেক মানে 20 বা 21 এমন। রাইট, ফিজিক্যালি সে গ্রোথ ভালো এবং সে বেশ স্ট্রং প্লেয়ার। সো সে যদি রাইট ট্র্যাকে থাকে নিশ্চয়ই আমাদের দেশের জন্য একসময় সম্পদ হবে আর কি। তার বয়স যদি 16 বা 18 হয় নিশ্চয়ই, তাহলে তার কাছ থেকে আমরা তো আসলে মানে টাইম পেলে সে অনেক মানে এইজ লেভেলের টিমে নিজেকে ডেভেলপ করতে পারে। রাইট রাইট, সুযোগ পেলে সে এখানে এজ লেভেল টিম গুলাতে ভালো করবে সুযোগ পেলে। তার আসলে ডেভেলপমেন্টগুলোর জায়গা কোথায় যদি একটু বলতেন? আমরা তাকে বলেছি আমি পার্সোনালি যে ফিটনেস লেভেলটা আরও একটু ভালো জায়গায় নিতে হবে, স্পেশালি তার যে পজিশন সেখানে ওয়ার্ক রেট অনেক বেশি থাকে। সো এই ওয়ার্ক রেটের সাথে যদি তাকে অ্যাডজাস্ট করতে হয় এবং এমন বেশি রকম কম্পিটিটিভ ম্যাচ খেলতে হয়, তাহলে ডেফিনেটলি তাকে আরও ফিটনেস লেভেল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, ক্যাসপারের ব্যাপারে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে ক্যাসপারকে আমরা দেখলাম যে কালকের ম্যাচে আমার কাছে ম্যাচিউর লেগেছে, বিশেষ করে সে বলের উপর ফোকাস রাখছিল বেশি, মানে হুট করে ট্যাকেলে না গিয়ে বা হচ্ছে চার্জে না গিয়ে একদম ফাইনাল চার্জের জন্য ওয়েট করতেছিল। এই যে চেঞ্জটা প্রথম ম্যাচের সাথে আপনার কাছে চেঞ্জ লেগেছে কিনা বা আপনাদের কোনো পরামর্শ ছিল কিনা? না, ক্যাসপারের সঙ্গে আমিও কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে যেহেতু তুমি লাস্ট ডিফেন্ডার থাকছো, তুমি একদম শেষ, তুমি যদি ট্যাকেল করো, ট্যাকেলটা যদি মিস করো, তাহলে পুরাটাই গোলকিপারের সাথে অন ভার্সেস অন হয়ে যাবে। সো তুমি যদি হোল্ড করতে পারো, তাহলে তোমাকে অন্যরা কাভার করবে, তারা স্ট্রাকচার তৈরি করতে পারবে, এবং রাইট টাইমে যদি ট্যাকেল করো তাহলে সেটা উইন করার অ্যাবিলিটি আছে। আর আরেকটা বিষয়, সে নিজে রিড করেছে ম্যাচ। আর্জেন্টিনার যে ফরওয়ার্ড ছিল তারা এমন কেউ নাই যে তাকে খুব সহজে বিট করে যাবে। সো তারও এটা একটা কনফিডেন্সের জায়গা। সে যখন নিজে বুঝতে পারছে যে না, আমি অন ভার্সেস অনে আমি সহজে বিট হব না, তখন সে ওয়েট করেছে বলটাকে উইন করার জন্য। আচ্ছা, ঈশানের কথা আর একটু বলি। ঈশানকে নিয়ে আপনি বলছিলেন যে সে সামনে তার ফিউচারটা অনেক ভালো বাংলাদেশের এইজ লেভেল টিমে, যদি একটু বলতেন ব্যাপারটা। না, ঈশান একদম বাচ্চা ছিল, অনলি 15। আর এই তুলনায় তার হাইট সুন্দর, ফিটনেস লেভেল ভালো, প্লেয়িং স্টাইল ভালো। তো 15 বছরের একটা ছেলে খেলেছে 20 বছর 22 বছরের এগেনস্টে, একটা টিমের এগেনস্টে। সো সেখানে আমরা দেখেছি যে সে চেষ্টা করেছে, ফাইট করেছে, ভালো কিছু করার জন্য সবসময় একটা উদ্গ্রীব ছিল। আমাদের টার্গেট এটা যে এমন ট্যালেন্টগুলো আসুক, রাইট নার্সিং হোক, এবং এরা একসময় আমাদের দেশের জাতীয় দলের জার্সি গায়ে পড়ুক, দেশের জন্য ভালো কিছু করুক। এবং এটার জন্য সব থেকে কৃতিত্ব অবশ্যই ফুটবল ফেডারেশনের, কারণ তারাই এই প্লেয়ারগুলোকে সুযোগ করে দিয়েছে, ডেকে এনেছে, এমন কম্পিটিটিভ 2টা ম্যাচে তাদেরকে সুযোগ দিয়েছে। সো ফুটবল ফেডারেশনের যে পরিকল্পনা আছে, ডেফিনেটলি তাদের মধ্যে এইসব প্লেয়ারগুলো আছে। আচ্ছা, আপনার কাছে কি এমনটা মনে হয়েছে বিতর্ষক লেফট উইংয়ে খেলে মানে প্রপার বলের মানে যোগানটা পায়নি, বা তার মানে যে পরিমাণ বল আসলে সে প্রত্যাশা করছিল এরকম বল সাপ্লাইটা হয়নি তার কাছে? না, অ্যাকচুয়ালি আমার এটা মনে হয়নি, কারণ আমরা তাকে যে রোলে খেলিয়েছিলাম, তার যে ডিউটিস ছিল সেটা সে সঠিকভাবে করতে পেরেছে। এক্সপেকটেশন অনেকের অনেক ধরনের থাকে, বাট আমাদের একটা গেম প্ল্যান থাকে আমাদের। আপনারা কোচ হিসেবে হ্যাপি কিনা? হ্যাঁ, ডেফিনেটলি হ্যাপি। ইভেন গত আমরা ব্রাজিলের সঙ্গে ম্যাচে তাকে খেলিয়েছিলাম নাম্বার 7 পজিশনে, আর গতকাল ম্যাচে খেলিয়েছি নাম্বার 10 পজিশন। সো 2টা পজিশনে এসে প্রমাণ করেছে সে ভালো। আচ্ছা, ক্যাসপার মানিকের কথা আমাকে বলছিল আলাদা করে যে রাইট উইংয়ে খেলেছে প্রথম ম্যাচে মানিক, এবং সে আসলেই মানে ফিউচারে অনেক দিতে পারবে বাংলাদেশকে। মানিকের কাছ থেকে আসলে আমরা কি পেতে পারি ইন ফিউচার যদি মানে সঠিক ট্র্যাকে থাকে? আমাদের এই যে সদ্য সমাপ্ত যে এফসি কোয়ালিফাই, সেখানে মানিশ আমাদের বাংলাদেশ দলের পক্ষে হাইয়েস্ট স্কোরার, 5টা গোল করেছে। আমাদের এখানে 8 জন স্কোরার ছিল, 8 জন স্কোর করেছে, 8 জনে 20টা গোল করেছে, তার মধ্যে মানিক 5টা গোল করেছে এবং গুরুত্বপূর্ণ গোল করেছে। সে অনেকগুলো অ্যাসিস্টও করেছে টুর্নামেন্টে। এবং লাস্ট যে বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমের সঙ্গে আমাদের যে এই দলের 4 জন ট্রেনিংয়ে সুযোগ পেয়েছিল, তার মধ্যে মানিক একজন। সো আমি মনে করি তার ভালো ফিউচার আছে, সে যদি রাইট ট্র্যাকে থাকে এবং সঠিক পরিচর্যার থাকে, ইনশাল্লাহ সে একদিন দেশের জন্য খুব ভালো কিছু করবে। আচ্ছা ইমরুল ভাই, এই যে আয়োজনটা ছিল, মানে আয়োজন না আমার কথা না, আমার কথা হচ্ছে আপনার টিমের ডেভেলপমেন্টের জন্য বা এই ম্যাচ দুটো কতটা ইফেক্ট রেখেছে মানে এই টিমটার ডেভেলপমেন্টের জন্য?
হ্যাঁ, ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আমরা যেদিনই চায়না থেকে ব্যাক করেছি ওই দিনই ফুটবল ফেডারেশন থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যেমন 2টা ম্যাচ খেলতে হবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করতে। আমরা এটাকে একটা অপরচুনিটি হিসেবে নিয়েছিলাম যে আসলে চাইলেই আমাদের দেশ আর্জেন্টিনা বা ব্রাজিলের কোনো মানের কোনো দলের সঙ্গে খেলার সুযোগ পায় না, খুবই এটা ডিফিকাল্ট। যখন এমন একটা সুযোগ আসছে এবং ব্রাজিলের একটা ক্লাব লেভেলের টিম, ডেফিনেটলি তারা ভালো হবে, আর্জেন্টিনার টিম ভালো হবে। সো আমরা কোচিং স্টাফ এটাকে এবং প্লেয়ার্সরা এটাকে আমরা একটা অপরচুনিটি হিসেবে নিয়েছি যে এই সুযোগটা কতটা বেশি কাজে লাগানো যায়। সো আসলে এটা ডেফিনেটলি ফুটবল ফেডারেশন একটা রাইট সিদ্ধান্ত নিয়েছে যে আন্ডার-17 টিমটাকেই খেলতে দিয়েছে, কারণ আমরা বিগত 2-3টা টুর্নামেন্টে খেলে আসছি আন্ডার-17-এর সঙ্গে, আর এই টুর্নামেন্টে আমরা খেলেছি আন্ডার-20 বা 20+ প্লেয়ারদের সাথে। সো এটা একটা ডিফারেন্ট কম্পিটিশান ছিল, ডিফারেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট ছিল। সো এখানেও ছেলেরা কতটা বেশি অ্যাডজাস্ট করতে পারে, পারফর্ম করতে পারে, সেটা আমাদের একটা দেখার বিষয় ছিল। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আর্জেন্টিনার থেকে আসা যে টিমটা এবং ব্রাজিলের যে টিমটা, এই দুইটা টিমের মধ্যে পার্থক্য কেমন? আমার মনে হচ্ছে যে ব্রাজিলের টিমটা বেশি আপনার এরা হচ্ছে প্রফেশনাল, বেশি প্রফেশনাল টিম আর্জেন্টিনার থেকে। আর্জেন্টিনার কোচের সঙ্গে কথা বলেছি, তাদের কিছু প্লেয়ার তাদের যে একাডেমি তার বাইরের থেকে নিয়ে আসছে এবং তারা বেশি দিন একসঙ্গে ট্রেনিংয়ের সুযোগ পায়। আমার কারণটা কি কিছু বলছে এটা? না, এই বিষয়ে আসলে আমি কোশ্চেন করি নাই। বলছে যে আমাদের সব প্লেয়ার আমাদের একাডেমির না, কিছু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে কয়েকজনকে। সো এটার জন্য তাদের একটু অ্যাডজাস্টমেন্ট, তাদের যে মানে মিক্স আপ, সেটাতে একটু প্রবলেম হচ্ছে। সো এই তুলনায় হচ্ছে ব্রাজিল টিমটা খুবই ভালো, তারা একটা পরিকল্পনা নিয়ে আসছে এবং পরিকল্পনা মাফিক টিম। থ্যাংক ইউ ইমরুল হাসান। কথা বলছিলাম লাতিন বাংলা টুর্নামেন্টে বাংলাদেশ ফিউচার স্টার দলের কোচ ইমরুল হাসানের সঙ্গে। বেশ কিছু প্রশ্নের উত্তর জানা জরুরি ছিল, সেগুলো উত্তর জানার চেষ্টা করলাম। নিশ্চয়ই আমরা এই টিমের বিভিন্ন আপডেট এবং আরও আপডেট জানানোর চেষ্টা করব। বিদায় নিচ্ছি। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।